আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 114 থেকে 116 পৃষ্ঠার ছক এবং সমস্যা সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ এর 8 নম্বর পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আমরা তোমাদের পঞ্চম অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্ন সেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যেগুলো তোমরা দেখতে পাবে প্রথম 7টি পর্বে। তো আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে বা এই ভিডিওটার পিন কমেন্টে আমি প্লেলিস্ট লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে গেলে তোমরা প্রথম যে 7টা পর্বে সেই 7টা পর্বে তোমরা অনুশীলনীর 1 থেকে 11 সবগুলো সমস্যার সমাধান কিন্তু খুঁজে পাবে। তো সেখান থেকে দেখে নিতে পারো। আমরা এখন যে একক কাজ, জোড়ায় কাজ আছে, যে ছকগুলো আছে সেগুলো পূরণ করবো। ঠিক আছে। অধ্যায় 5 বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ। এই অভিজ্ঞতায় শিখতে পারবে দুই চলকের একঘাত সমীকরণ, এক চলকের দ্বিঘাত সমীকরণ সমাধান, লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণ সমাধান, দুই চলকের একঘাত ও এক চলকের দ্বিঘাত সহ সমীকরণ সমাধান। ঠিক আছে। তো আমরা শুরু করি। বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ। গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ। তোমরা ইতিমধ্যে পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছো। এক চলক বিশিষ্ট সরল সমীকরণগুলো সমাধানের কৌশলও তোমাদের জানা। তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তবভিত্তিক সমস্যা তোমাকে মোকাবেলা করতে হয় তারও কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো, তাই না? যে সমীকরণগুলো তোমাকে গঠন করতে হয় তার সবগুলোই কি এক চলক বিশিষ্ট হয়, নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই বা আরও বেশি চলক বিশিষ্ট হতে পারে? এসব আমরা কিছু বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ গঠন ও সমাধান। নিচের ছক 5.1 এর সমস্যাগুলোর সমীকরণ গঠন করে সমাধান করার চেষ্টা করো। এখানে কিছু বাস্তব সমস্যা আছে, তার সমীকরণ লিখতে হবে, তারপর এখানে সমাধান লিখতে হবে। ঠিক আছে। তো আমরা সরাসরি উত্তরে চলে যাই। আমরা একটা একটা করে প্রশ্ন দেখবো এবং তার উত্তরগুলো দেখব। এটা আছে তোমাদের বইয়ের 114 পৃষ্ঠায়। তো শিক্ষার্থীরা এখন আমরা 114 পৃষ্ঠার ছক 5.1 এটা পূরণ করব। দেখো, প্রথম বাস্তব সমস্যা যেটা আছে সেটা কি, দেয়াশালের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা বর্গ তৈরি করা যাবে। তো এখানে আমরা ধরি সমীকরণটা কী লেখা যায়। ধরি আমরা x সমান বর্গ সংখ্যা। তাহলে যেহেতু বর্গের বাহু 4টি, তাহলে আমরা কি বলতে পারি, 4x মানে 20, কারণ এখানে বলা হয়েছে কত, দেয়াশালের 20টি কাঠি দিয়ে। ঠিক আছে, এই জন্য আমরা 4x সমান ধরলাম 20। কয়টি আলাদা বর্গ তৈরি করা যাবে, তাহলে সমাধান করি আমরা। 4x সমান 20, তাহলে x সমান কি 20/4 এরকম। হ্যাঁ, 20 ভাগ 4, কাটাকাটি করলে কত থাকে, x সমান 5। অতএব 5টি আলাদা বর্গ তৈরি করা যাবে 20টি কাঠি দিয়ে। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা কি ছিল, লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4। দুজনের মোট বয়স 21 বছর হলে লিলির বয়স কত? ধরি লিলি ও তার ভাইয়ের মোট বয়সের অনুপাত 3x ও 4x বছর। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, দুজনের বয়স যোগ করলে হবে কত, 21 বছর। তার মানে 3x + 4x সমান 21। তো সমাধান করি। 3x + 4x সমান 21, তার মানে 3x আর 4x যোগ করলে হয় 7x। 7x সমান 21 বা x সমান কত, 21/3। ঠিক আছে, কাটাকাটি করলে থাকবে x সমান 3। তো x সমান থাকবে এখানে x সমান 21/3 না, 21/7 হবে। এটা তো আমি ঠিক করে দিচ্ছি একটু। x সমান 21/7 আর এখানেও 7 হবে, এখানেও হবে 7। ঠিক আছে, 21/7 তার মানে কত, x এর মান আমরা পাচ্ছি 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে লিলির বয়স 3x বছর ছিল। তার মানে 3 × x এর জায়গায় এখন 3 বসিয়ে দিলাম, অর্থাৎ 3 × 3 তার মানে 9 বছর। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে 7x সমান যদি 21 হয়, x সমান 21/7 বা x সমান 3, তাহলে আমরা লিলির বয়স পেয়ে গেলাম 9 বছর। 3 নম্বর সমস্যাটা দেখি আমরা। সেতু দোকান থেকে 18 টাকায় 2টি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে। ঠিক আছে। এখন কোনটির মূল্য কত দোকানদার তাকে সেটা বলেনি। তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে। তো দেখি আমরা এটা কী লেখা যায়। আমরা ধরি ইরেজারের মূল্য x টাকা আর পেন্সিলের মূল্য y টাকা। দুটার মোট মূল্য 18 টাকা।
তো কি ইরেজার কিনেছিল দুটা, তার মানে 2x, আর পেন্সিল কিনেছিল একটা, তার মানে শুধু y, অর্থাৎ 2x + y সমান আমরা লিখতে পারি 18, আমাদের মোট টাকা যেটা। তো এটা যদি সমাধান করি আমরা দেখো, প্রথমে আমরা ধরি x সমান যদি 1 হয়, y সমান যদি 16 হয়, তার মানে কত 2x মানে 2 × 1 প্লাস হচ্ছে y মানে 16, যোগ করলে কত 2 আর 16 যোগ করলে 18। তারপর দেখো x সমান যদি 2 ধরি, y সমান যদি 14 ধরি, তাহলে কত 2 × 2 মানে 4 প্লাস হচ্ছে 14 অর্থাৎ 18। আবার x সমান যদি 3, y সমান 12 ধরি, 2 × 3 প্লাস হচ্ছে 12 মানে 18। x সমান 4, y সমান 10 হলে 2 × 4 প্লাস 10 সমান 18। এভাবে করে অনেকগুলো হবে আরও। তাহলে আমরা কি বলতে পারি, সমীকরণটির অসংখ্য সমাধান আছে। সমাধানগুলো হচ্ছে 1,16, 2,14, 3,12, 4,10, এভাবে করে কিন্তু আরও অসংখ্য সমাধান আছে যেগুলো আমরা জানি না। ঠিক আছে, এখানে আরেকগুলো লেখা জায়গা নেই বক্সে, যদি জায়গা করতে পারো তাহলে এই কথাগুলো লিখবে। দেখো 3 নং সমস্যাটি সমাধানের জন্য 2 চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের যে সকল মান পেয়েছি সবগুলো দ্বারাই সমীকরণটি সিদ্ধ হয়। এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান নেই, চলক দুইটি একে অপরের উপর নির্ভরশীল। এর অর্থ হলো একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকভাবেই হতে পারে। এখানে সমীকরণের চলক দুটির কোনো নির্দিষ্ট মান পাওয়া কিন্তু সম্ভব না। ঠিক আছে, এরপর দেখো এটা পর্যবেক্ষণ ছক আছে। ক 1 নং সমস্যাটি সমাধানের জন্য এত চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকে এতটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। তো এভাবে করে বাকিগুলো আমাদের এখন পূরণ করতে হবে। এই ছকগুলো যে আছে, ছকগুলো হচ্ছে এখানে আমরা পূরণ করব। মোট 6টা ছক আছে, 6টা খালি করা আছে। দেখো কি লেখা যেতে পারে। 1 নং সমস্যাটি সমাধানের জন্য এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। গেল। তারপর খ নম্বরে কি, 2 নং সমস্যাটি সমাধানের জন্য এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। আর 3 নম্বরে হচ্ছে গ নম্বরে 3 নং সমস্যাটি সমাধানের জন্য আমরা 2 চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি। তোমরা দেখতে পেরেছো এখানে আমরা এক্সও নিয়েছি, ওয়াইও নিয়েছি এবং চলকের অসংখ্যটি মান পেয়েছি যার সবগুলোই দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান আমরা বের করতে পারিনি। ঠিক আছে, এরপর দেখো সেতুর সমস্যার সমাধান। উপরের ছক 5.1-এর 3 নম্বর সমস্যাটি সেতু নিজেও সমাধানের জন্য খুব চেষ্টা করছে। তোমাদের মতো সেও প্রথমে একটি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা ধরে নেয়। তারপর তার সমস্যাটি বিশ্লেষণ করে 2 চলক বিশিষ্ট নিচের সমীকরণটি আমরা পেলাম যে 2x + y = 18। কীভাবে হয়েছে আগে দেখিয়েছিলাম, এই যে কারণ ইরেজার ছিল হচ্ছে একটা x টাকা, তাহলে দুটো ইরেজার কত 2x, আর পেন্সিল ছিল y, তার মানে 2x + y, আর মোট টাকা ছিল 18, এই জন্য হয়েছে সমান 18। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। এবার ছক 5.2-এর মতো করে একটি ছক তৈরি করে x ও y এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বামপক্ষ ও ডানপক্ষের সত্যতা যাচাই করো। দেখো আমরা যদি এখানে x এর মান 1 বসাই তাহলে y এর মান কত 16 এবং বামপক্ষ কত 2 × 1 + 16 = 18, যেটা হচ্ছে ডানপক্ষের সমান। ঠিক আছে, ওই যে আমরা একটু যে কাজটা করেছিলাম সেখানে এইগুলো দেখেছি আমরা। x এর মান 2 হলে y এর মান 14 হলে কত পাচ্ছি মান 18, যেটা ডানপক্ষের সমান। x এর মান 3 হলে y এর মান 12 হলে এই মানটা হচ্ছে 18, x এর মান 4 হলে y এর মান 10 হলে এটা হচ্ছে কত 18, সবই হচ্ছে ডানপক্ষের সমান। তাহলে আমরা কি বলতে পারি, দেখা যাচ্ছে x ও y এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বামপক্ষ ও ডানপক্ষ সত্য হচ্ছে, অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে। সমাধানগুলো হচ্ছে 1,16, 2,14, 3,12, 4,10। এর অর্থ হলো একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয়মূল্য অনেকভাবে হতে পারে, কিন্তু তা কী করে সম্ভব? সমস্যাটি আরও গভীরভাবে বিশ্লেষণের জন্য সে ওই দোকান থেকে পুনরায় একটি ইরেজার ও দুটি পেন্সিল ক্রয় করে। এবার দোকানদার তার কাছে মোট 24 টাকা নেয়। সে তো পূর্বের মতো একটি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা ধরে সমস্যাটি বিশ্লেষণ করে 2 চলক বিশিষ্ট x + 2y = 24 এই সমীকরণটি পেল। এটাকে সমীকরণ 2 দিল। দেখো কি বলেছে এখানে, এখানে হচ্ছে ইরেজার করে গেছিল একটি, এই জন্য আমরা নিলাম x, আর দুটি পেন্সিল করে করেছিল, পেন্সিল ধরেছি y, যেহেতু দুইটা তাই আমরা 2y রাখলাম, সমান মোট কত টাকা 24 টাকা। এটা হচ্ছে আমি দ্বিতীয় সমীকরণটা। তাহলে এখন আমরা দুইটা সমীকরণ পেলাম। তারপর নিচের ছকটি তৈরি করে x ও y এর বিভিন্ন মান দিয়ে প্রাপ্ত সমীকরণটির বামপক্ষ ডানপক্ষ সত্যতা যাচাই করে। এই সমীকরণটার বামপক্ষ ডানপক্ষের সত্যতা আমরা এখন যাচাই করব। তাহলে দেখো x এর মান যদি 1 বসায় আর y এর মান 11.5 মানে 11.5 টাকা বসাই, তাহলে কত হচ্ছে 1 + 2 × 11.5, তার মানে 24। আবার দেখো x এর মান যদি 2 হয়, y এর মান যদি 11 হয়, তার মানে কত 2 + 2 × 11 অর্থাৎ 24। সব ডান পক্ষের সমান হচ্ছে কিন্তু। x এর মান 3, y এর মান 10.5, এটাও হচ্ছে 24। x এর মান 4, y এর মান 10, এটাও হচ্ছে 24। এভাবে করে অনেকগুলো 24 কিন্তু বানানো যাবে এখানে। ঠিক আছে, এই যে মানগুলো আমরা পেলাম, দেখো কি বলা আছে এখানে। এক্ষেত্রে দেখা যাচ্ছে x ও y এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বামপক্ষ ও ডানপক্ষ সত্য হচ্ছে, অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে এবং সমাধানগুলো হচ্ছে 1,11.5, 2,11, 3,10.5,
4,10। এর মানে এবারও একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকগুলো হতে পারে। সে তো এ ব্যাপারে এবার তার বিষয় শিক্ষকের সাথে পরামর্শ করে। বিষয় শিক্ষক সমীকরণ দুটিকে একত্রে জোট হিসেবে বিবেচনা করে সেতুকে সমাধান করতে বললেন। তিনি বললেন, তুমি তো পূর্বের শ্রেণীতে জেনেছো এই ধরনের সমীকরণ এক একটি সরলরেখার সমীকরণ এবং ছক কাগজে বিন্দু বসিয়ে এই ধরনের সরলরেখা আঁকা যায়। তাই তুমি চাইলেই সমীকরণ দুটিকে দুটি সরলরেখার মাধ্যমে একটি ছক কাগজে বসিয়ে উপস্থাপন করে দেখতে পারো। হয়তো সরলরেখা দুটি কোনো একটি বিন্দুতে ছেদ করতে পারে। যদি কোনো একটি বিন্দুতে সরলরেখা দুটি ছেদ করে তবে জানবে ওই বিন্দুর এক্স ও ওয়াই এর মানই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। বিষয় শিক্ষকের পরামর্শ অনুসারে সেতু প্রথমে ছক 5.3-এর মতো করে একটি ছক কাগজে সরলরেখা দুটি অঙ্কন করে। অঙ্কন অনুসারে সরলরেখা দুটি 4,10 বিন্দুতে পরস্পর ছেদ করেছে। ছেদ বিন্দুতে x = 4 এবং y = 10। সেতু বুঝতে পারে একটি ইরেজারের মূল্য 4 টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা, কারণ সে x = ধরেছিল ইরেজারের মূল্য আর y = ধরেছিল পেন্সিলের মূল্য। এখানে খেয়াল করো, আমাদের প্রথম যে মানগুলো পেয়েছিলাম আগের ছকটাতে আমরা, সেই মানগুলো কত ছিল? 1,16, 2,14, 3,12, 4,10। আর এখন এই ছকে আমরা যে মানগুলো পেলাম সেই মানগুলো কত? সে মানগুলো হচ্ছে যেগুলো, ঠিক আছে? তাহলে কত? 1,11.5, 2,11, 3,10.5, 4,10। দেখো দুইটা মানের ক্ষেত্রে কত? 4,10 আছে, আর এখানে আমাদের বিন্দুটা ছেদ করেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এক্স এর মান হচ্ছে 4, মানে ইরেজারের মূল্য হচ্ছে 4, আর ওয়াই পেন্সিলের মূল্য হচ্ছে 10 টাকা, ঠিক আছে? এটাই হচ্ছে আর কি হিসাব। তাহলে আমরা এখন কী বলতে পারি? তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কোনো বাস্তব ভিত্তিক ঘটনা এভাবে দুটি চলক ও দুটি একঘাত বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। এই ধরনের সহ সমীকরণকে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ বলা হয় এবং ওই সরল সমীকরণের ছেদ বিন্দুকে ওই সরল সমীকরণের সমাধান বলা হয়, ঠিক আছে? শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। আজকে আমরা 114 থেকে 116 পৃষ্ঠার যে সকল সমস্যা আছে তার সমাধান করলাম। আগামী ক্লাসে আমরা 117 পৃষ্ঠার এই জোড়াই কাজটা সমাধান করব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 9 নাম্বার পর্বে। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ এর 114 থেকে 116 পৃষ্ঠার ছক এবং সমস্যাগুলোর সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।